আব্দুল কুদ্দুস, আপনাকে ধন্যবাদ। আমার বাদিকে রয়েছেন জনপ্রিয় এবং পরিচিত টিভি মুখ, আপনারা অনেকেই ওনাকে দেখে থাকবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি রেজাউল একরামকে, এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট। আপনাকে ধন্যবাদ। রয়েছেন আমার বাদিকে আরেকজন ট্যুর অপারেটর, যিনি ক্রিস্টাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রধান নির্বাহী দায়িত্ব পালন করছেন মোসাদ্দেক আহসান। আপনাকে ধন্যবাদ। তো আমি প্রথমেই জনাব রেজাউল একরাম সাহেবকে দিয়ে শুরু করতে চাই। আপনারা লন্ডনে একটা ট্যুর এক্সপো করেছেন সম্প্রতি 3 দিন ব্যাপী, যেটি আজকে শেষ হলো। তো এই ট্যুরের বা এক্সপোর মাধ্যমে আপনারা আসলে কি প্রচার করতে চাইছেন? অ্যাকচুয়ালি ট্যুরিজম এক্সপোটা হচ্ছে যে বাংলাদেশে আসার জন্য ডেস্টিনেশন হিসেবে বাইরের টুরিস্টকে আহ্বান করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তা আমরা এর আগে জানুয়ারি মাসে কলকাতাতে একটা রোড শো করেছিলাম, যেখানে ওখানকার সেন্ট্রাল মিনিস্টার থেকে শুরু করে সবাই এসেছিলেন। আমরা একটা মোবাইল স্টেজ করে সারা কলকাতা আমরা গান বাজনা করে স্টেজটাকে বিভিন্নভাবে আমরা প্রায় 1 লক্ষ লিফলেট বিতরণ করেছি। ওখানকার যারা অপারেটার্স আছে এদের সঙ্গে আমরা মত বিনিময়, অনেক কাজ হয়েছে আর কি। এবং যেসব ধারণা ওদের ছিল সেগুলো প্রতিবন্ধকতা, সেগুলো মিনিস্টার সাহেব ছিলেন। আমরা খুব উদ্বুদ্ধ হয়েছি এই ভেবে যে আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় থেকে যদি ঠিক একটা দেশকে প্রমোট না করা হয়, আমরা যতই চেষ্টা করি না কেন প্রাইভেট সেক্টর থেকে, যে গুরুত্ব পাওয়া উচিত সেটা কখনো পাওয়া হয় না। তো সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের কর্মের মাধ্যমে। এবং আমাদের মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী, উনি রাজি হয়ে প্রথম বাংলাদেশে আমরা শুরু করলাম রোড শো, ট্যুরিজম রোড শো কলকাতায়। খুবই সাড়া পেয়েছে, প্রায় 17টা পত্রিকা ওখানে কভারেজ এসছে, লাইভ ইন্টারভিউ গেছে, অনেক কিছু হয়েছে। এবং আমাদের রিসেন্টলি বিমানের রিপোর্ট হচ্ছে যে কলকাতা থেকে ইনকামিং ট্যুরিস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। এটা তো উদ্বুদ্ধ হয়েছি। আমাদের ওটা ক্যাবিনেটে আলাপ হয়েছে, মন্ত্রী মহোদয় খুবই খুশি হয়েছেন, মন্ত্রণালয় খুশি হয়েছে। আমরা লন্ডনের রোড শো সম্পর্কে জানতে চাই। এই জন্য আমি বলছি ওটার থেকে ইনকারেজড হয়ে আমরা এশিয়ার বাইরে একটা ট্যুরিজম এক্সপো করব বলে আমরা চিন্তা ভাবনা করলাম। ডেস্টিনেশন লন্ডন কেন বেছে নিলাম, তার কারণ হচ্ছে যে আমাদের বেশ কয়েকজন বাবা মার সঙ্গে যারা ব্রিটিশ এখানে আছেন বাঙালি, তারা খুব দুঃখ করে বলছিলেন যে আমাদের ছেলেমেয়েদেরকে এত বোঝাই, তারা বাংলাদেশে যেতে চায় না, ইউরোপ ঘুরে বেড়ায়। এই যে একটা কমিউনিটি রয়ে গেছে ইয়াং জেনারেশন, তাদের পিতা দাদার ভূমি দেখার জন্য, প্লাস এখানে যারা ব্রিটিশ ট্যুরিস্ট আছে, এদেরকে কিভাবে আহ্বান করা যায় আমাদের বাংলাদেশে আসার জন্য অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন। হতে পারে এক্সটেন্ডেড ট্যুরিস্ট ডেস্টিনেশন ফর ইউরোপিয়ানস, আর একটা হতে পারে যে যারা বাঙালি এখানে আছেন জেনারেশন, এদের ডাইরেক্ট প্রাইম ডেস্টিনেশন হিসেবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে মন্ত্রী মহোদয় এসছেন। গতকাল আমাদের একটা প্রেস ব্রিফিং ছিল, আজকে আমাদের বিটুবি সেশন ছিল সকালে মন্টেফেয়ার সেন্টারে। সেখানে এখানকার যারা স্টেক হোল্ডার আছেন, ট্যুর অপারেটার্স, আউটবাউন্ড যারা ব্রিটিশদেরকে বাইরে পাঠান তারা, প্লাস আমাদের যারা সঙ্গে এসছেন প্রতিনিধি দলের যারা স্টেক হোল্ডার, তাদের সঙ্গে একটা ফর্মাল ওপেনিংয়ের পরে বিজনেস সেশন হয়েছে, কে কীভাবে বিজনেস করবে, এটা আমরা আজকে করেছি। এবং আগামীকাল একটা কলন বিজনেস কলন আছে যার যার সঙ্গে শেষে অফিসে। আমি আসবো জনাব রেজাউল একরাম আপনার কাছে। আমি জানতে চাইব জনাব মকবুল হোসেন আপনার কাছে। একরাম সাহেব যেমনটা বলছিলেন যে ট্রাভেল ডেস্টিনেশনটা যাতে বাংলাদেশ হয়, তো আপনার কাছে কোন কোন জায়গাগুলো আসলে ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা ইউরোপিয়ানদের কাছে বাংলাদেশ ডেস্টিনেশন হতে পারে, কোন কোন জায়গাগুলোকে আপনারা সাজেস্ট করছেন? ধন্যবাদ। বেসিক্যালি ট্যুরিজম সেক্টরটা অতি প্রাচীন কনসেপ্ট। এই ট্যুরিজম সেক্টর সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের যে আকর্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা সকলেই সম্যকভাবে অবহিত। বাট তারপরে বারবার এসে যায় যে পর্যটন শিল্পের বিকাশ কেন হচ্ছে না। এই ইউরোপিয়ান কান্ট্রি থেকে, ইউকে থেকে, এখান থেকে অনেকে প্রত্যাশী বাংলাদেশের যে কথা আপনি প্রথম বলেছেন যে অবারিত সৌন্দর্যের লীলাভূমি, সেটাকে অবগাহন কিংবা সেই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারছে না। কেন পাচ্ছে না? তো কতগুলো ফ্যাক্টরস সিগনিফিক্যান্ট। যে ডেস্টিনেশন হিসাবে এখান থেকে আপনি যখন টার্গেট করছেন বাংলাদেশকে, তো বাংলাদেশের
পর্যটন শিল্পটাকে সেভাবে সামনে এগিয়ে নিতে হবে। উইক এরিয়া যেগুলো আছে সেগুলোকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। এবং উইক এরিয়াতে যেটা আপনি কিছু কথা প্রসঙ্গে এসে যাচ্ছিল যে অনেক জিনিস আছে যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের সম্বন্ধে প্রশ্ন আসে যে ঢাকা থেকে কক্সবাজারে যাবে, তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি কি? আমি একজন পর্যটক হিসাবে আমি চাবো যাতে সহজেই আমার সামনে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। আমার এখন ডিজিটাইজেশন, গ্লোবালাইজেশন, এই সবগুলো কনসেপ্টকে মিলিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা জিনিস পেতে চাই। আমি এখান থেকে বসে যেতে চাচ্ছি যে আমি আমেরিকাতে যাব, কিভাবে যাব ওটা আমার ডোর স্টেপে, আমি নিজে বসে করে ফেলছি। তো এই ক্ষেত্রে ওটার অগ্রগতিটাও ওইভাবে আমরা সম্পন্ন করতে পারি নাই। নিরাপত্তার কথা বলছেন যে একটা টুরিস্ট সেক্টর, টুরিস্টদের জন্য একটা সুন্দর নিরাপদ বেষ্টনী তৈরি করা, যাতে করে কোনো প্রকৃতিকে তাদের কোনো একটা সামান্যতম তাদের কোনো কথায় আচরণে আচরণ না লাগে। তো এই সম্যক বিষয়গুলোকে সমন্বিতভাবে যে সামনে তুলে ধরা, এই বিষয়টাই সবচেয়ে বেশি বড় জিনিস। আর তার সাথে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে দাঁড়িয়েছে সেটাকে সম্যকভাবে আপনাদের অবহিত করা, যাতে করে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের আগের অবস্থা বর্তমান অবস্থার কি পরিবর্তন হয়েছে, কতটুকু নিরাপত্তা সাধিত হয়েছে, এবং টুরিস্টদের জন্য যে অন্যান্য ফ্যাসিলিটি যেটা আগে ছিল সেটার থেকে যে আমূল পরিবর্তন হয়েছে, সেটার বেষ্টনী থেকে আমরা বেরিয়ে এসে অনেক ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারছি, এবং তারা যে আনন্দ করতে চায় সেই আনন্দটা আমরাও শরিক হয়ে তাদের সেই আনন্দটাকে আরো পূর্ণাঙ্গ রূপ দিতে পারছি। তো এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাই যে মোসাদ্দেক আহসান, আপনার কাছে, আপনি একজন তরুণ ব্যবসায়ী, আপনি এই ট্রাভেল এবং ট্যুরিজম বিজনেসে আপনি ইনভলভ হয়েছেন। আপনার মূল আসলে উদ্দেশ্যটি কি? কোনটিকে সামনে রেখে বাংলাদেশে আপনি এখানকার ব্রিটিশ বাংলাদেশিরা বা ইউরোপিয়ান বা ব্রিটিশদেরকে আপনি আকৃষ্ট করতে যাচ্ছেন? বাংলাদেশে কোন ফোকাস পয়েন্টটিকে আপনি সামনে নিয়ে আসছেন? বেসিক্যালি বাংলাদেশে আরো অনেকগুলো পয়েন্টস আছে, বাংলাদেশের অনেকগুলো ট্যুরিজম ডেস্টিনেশন আছে এটার মধ্যে। তারপর ধরেন অনেক ধরনের ট্যুরিজম আছে, যেমন ধরেন অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম যেগুলো বলে, ইউ ক্যান গো, আমরা বগালেকে যেতে পারি। আমাদের যদি এক্সক্লুসিভ জোন থাকে আপনার কক্সবাজারে, উইচ ইজ, যেটা নিয়ে আমাদের কথা চলছে অনেকদিন ধরেই, এক্সক্লুসিভ জোন। তো আমাদের যদি মাল্টিপল এক্সক্লুসিভ জোনস থাকে। এক্সক্লুসিভ জোন কক্সবাজার কেন? No, exclusive zones in places like Coxbazar. There can be a place which can be called an exclusive zone. Like Inani Beach can be called an exclusive zone. If you declare a place যে এই জায়গাটা exclusive zone, then ওটাতে শুধু ফরেনারদের জন্য, maybe ফরেনারদের জন্য, maybe it can be controlled. তারপরে এক্সিট এবং এন্ট্রান্স, কোন দেশে তো এই ধরনের আলাদা করে কারোর জন্য আলাদা করে হয় না, করা হয় না। আপনারা বাংলাদেশে কেন এটি প্রয়োজন হচ্ছে আসলে? বেসিক্যালি আমাদের প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা হলো যে আমাদের এখন এটিকেটস, ম্যানার্স, এগুলো তো ধীরে ধীরে ডেভেলপ হবে। সো আমাদের ইনিশিয়ালি যেটা করতে হবে, ইনিশিয়ালি আমাদের ইনফ্লো হইতে হবে টু গেস্টদের। মানে এনভায়রনমেন্টটা আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের না, সেজন্য আপনারা বলছেন একটি এক্সক্লুসিভ জোন করে এটিকে আন্তর্জাতিক মানের করে দেওয়ার জন্য। ধীরে ধীরে যখন আমরা ইউজ টু হয়ে যাব আস্তে আস্তে, then it can be opened up to the public to make the tourist more comfortable. আচ্ছা, আমি আব্দুল কুদ্দুস সাহেবের কাছে জানতে চাই, আপনি তো রোডস এন্ড হাইওয়েজ এর একজন সাবেক প্রধান প্রকৌশলী ছিলেন। তো বাংলাদেশের সড়ক ব্যবস্থার আসলে কতটুকু অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত? এবং আমরা জানি যে আপনি সুন্দরবনের রেঞ্জেরও দায়িত্ব পালন করছেন এবং ট্যুরিজমের আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের আপনি প্রেসিডেন্ট। তো সড়ক ব্যবস্থা, যাতায়াত কতটুকু আর ডেভেলপড হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সমগ্র দেশব্যাপী আমরা কিছু ইমার্জেন্সি প্রোগ্রাম নিয়েছি। সেটার মাধ্যমে, যেটা আমাদের একটা প্রকল্প ছিল 1410 কোটি টাকার প্রকল্প, এই প্রকল্পটার মাধ্যমে আমাদের যে সমস্ত সড়কগুলা অতি ঝুঁকিপূর্ণ, বেশি মেরামত করা দরকার, সেই প্রকল্পগুলো আমরা হাতে নিয়ে অনেক দূর অগ্রগতি আমরা শেষ করে ফেলেছি। এর মধ্যে আমাদের কিছু, যেমন ঢাকা ময়মনসিংহ রাস্তাটা বেশি খারাপ ছিল, ঢাকা চিটাগং রাস্তা খারাপ ছিল, এবং বাংলাদেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চল যেগুলো আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়ক, এই সড়কগুলোরও কিছু কিছু অংশ আমরা জরুরি ভিত্তিতে মেরামত করে যোগাযোগের উপযোগী করে ফেলেছি, এবং কিছু কাজ বাকি আছে যেটা সময় লাগবে, এই অর্থ বছরে শেষ হবে। এবং সরকারের একটা বৃহৎ পরিকল্পনা আছে, যেহেতু পদ্মা ব্রিজ হবে, পদ্মা ব্রিজ দুদিন আগে পিছে হবেই শুরু হবে, এই পদ্মা ব্রিজের সাথে লিঙ্ক আপ করে ঢাকা মাওয়া রাস্তা,
ওপারে মাওয়া ভাঙা মংলা রাস্তা এবং যেটা সুন্দরবনে যাওয়ার রাস্তা, ঢাকা চিটাগাং রাস্তা 4 লেনের কাজ চলছে, ঢাকা ময়মনসিংহ 4 লেনের কাজ চলছে। এবং অনেকেই প্রশ্ন করে যে এই রাস্তাগুলায় মাঝখানে ডিভাইডার দেওয়া হয় না কেন, দিলে তো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কম হয়তো। কিন্তু আসলে বর্তমানে এক্সিস্টিং আমাদের যে রাস্তাগুলো আছে এগুলা 24 ফিট, এই 24 ফিটের মধ্যে যদি ডিভাইডার দেওয়া যায় তাহলে এখানে কিন্তু একটা গাড়ি যদি খারাপ হয়ে যায়, ডিভাইডার দিয়ে দিলে আরেকটা গাড়ি সাইড নিতে পারবে না, কাঁচাতে নেমে যেতে হবে। আচ্ছা, আমরা সেই বিস্তারিত একটু পরে আসবো জনাব আব্দুল কুদ্দুস। আমি একটু থামাতে হচ্ছে, একজন দর্শক আমাদের হয়তো প্রশ্ন করতে চাচ্ছেন। কে আছেন লাইনে? আমি দর্শকের সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শক, আপনার পরিচয় এবং প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আহমেদ বলতেছি কেমব্রিজ থেকে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল এই প্যানেলের কাছে। আজকে সাবজেক্টটা খুবই সুন্দর এবং খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য। ট্যুরিজম সেক্টর, আসলে আমরা এখান থেকে অনেক ট্যুরিজম কোম্পানি দেখি, কিন্তু মনে মনে ভাবি যে বাংলাদেশে কেন এরকম হয় না। কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো আমরা ওয়ার্ল্ডে হাইলাইট করতে পারি। তো আসলে আমি ওনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, যেহেতু উনারা ট্যুরিজমের ইয়ের সাথে, বিজনেসে বা বিভিন্ন ইয়ের সাথে জড়িত। আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। আমি গেছিলাম কিছুদিন আগে আমার পরিবার নিয়ে ঢাকাতে, বাংলাদেশে। আসার সময় বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে ওইখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শপ আছে, ট্যাক্স ফ্রি সবগুলা, ডিউটি ফ্রি শপ, ডিউটি ফ্রি। এগুলা কিন্তু বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে সবগুলা। জি, আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা হলো, সেখানে ওরা ধরেন আমরা যারা বিদেশি ফরেনাররা যারা যায় এখানে শপিং করে, কিন্তু একটা মজার ব্যাপার, একটা ফানি জিনিস বলি, সেখানে ওরা প্রাইসিং করে রাখছে স্টার্লিং এন্ড ডলার। আচ্ছা, মানে স্টার্লিং এ দিতে পারবেন, ডলারে দিতে পারবেন। বাংলাদেশি কোনো কারেন্সি সেখানে তারা অ্যালাউ করে না। কিন্তু আমার কাছে একটা হাস্যকর ব্যাপার হলো যে একজন ফরেনার বাংলাদেশে গেছে, সে বাংলাদেশে তার ডলার বা স্টার্লিং কে সে এক্সচেঞ্জ করে বাংলাদেশি কারেন্সি সে নিছে, তার কাছে অবশিষ্ট টাকা ধরুন সে ফিরে যাওয়ার পথে এখানে শপিং করলো, কিন্তু এই শপে সে বাংলাদেশি টাকা সে দিতে পারতেছে না, মানে তারা এই টাকাটা নেয় না, তারা বলে এখানে পে করতে হবে পাউন্ড এবং স্টার্লিং এ। খুব সুন্দর প্রশ্ন। আমরা আপনার প্রশ্নটি আমি ফিনিশ করি। এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাকে একটু সময় দেন প্লিজ। তখন আমি প্রায় 5,000 টাকা আমার কাছে বাংলাদেশি টাকা রয়ে গেছিল। আমি চাইছিলাম যে এখানে শপিং করব, কিন্তু আমি শপিং করার বলে এরা বাংলাদেশি টাকা নিবে না। আমি বললাম যে এখানে কে দায়িত্বশীল কে আছে, বললো কেউ নাই স্যার। বললাম যে এটা কি ব্যাপার, বাংলাদেশে আমি শপিং করতেছি, আপনারা বাংলাদেশি টাকা নেবেন না? এটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অফিসে, মানে আন্ডারে এই সবটা, এখানে আপনারা বাংলাদেশি টাকাও তো রাখতে পারেন, একজনে পে করতে। তার আগে একজন ফরেনার যদি এসে তার কাছে অবশিষ্ট টাকা থেকে থাকে, তাহলে সেখানে তো যাওয়ার সময় দেশ থেকে একটা পণ্য। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নটি বলি, লেট মি ফিনিশ প্লিজ, জাস্ট 1 সেকেন্ড। পরে বললো যে এখানে অনেক ফরেনাররা নাকি বাংলাদেশি টাকা পে করতে না পারে শপের মধ্যে বাংলাদেশি টাকাগুলো ছিঁড়ে ফেলে রাগে, যে তোমাদের দেশে এসে আমরা শপিং করতেছি, তোমাদের টাকা তোমরা নেও না। কত দুঃখের বিষয়। এই হলো পর্যটন সেক্টরের অবস্থা আমাদের। অসংখ্য ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি প্রশ্নের মাধ্যমে উত্থাপন করেছেন। আমি জনাব রেজাউল ইকরামের কাছে জানতে চাইবো, আপনারা যে নতুন ফাউন্ডেশন করেছেন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট, এই যে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন উনি দিলেন, উনি নিজে ভুক্তভোগী, এ থেকে উত্তরণের কি পথ আছে? দেখুন, এটা একটা গভর্নমেন্ট পলিসি, এবং অনেক এয়ারপোর্টে কিন্তু আপনার লোকাল কারেন্সি নেওয়া হয় না, সেখানে আপনার কিনতে ডলারে, বিকজ জিনিসটা যেহেতু ডিউটি ফ্রি আসছে ওখানে, ওটা আপনি যখন আমরাও অনেক সময় লোকাল বিদেশে গেলে অনেক ওই লোকাল কারেন্সি কিনতে পারি না, তখন আমরা করি কি, যাওয়ার পথে যে আমাদের টাকাটা থাকে ওটা আমাকে জমা দিয়ে আমি ডলার করে তারপর আমাকে কিনতে হয়। এটা এমন কোনো অস্বাভাবিক কিছু নয় বলে আমি মনে করি। ইটস এ গভর্নমেন্ট পলিসি, যেহেতু ডিউটি ফ্রি আনেন, নিশ্চয়ই আমি ডিটেলসটা জানি না কেন এটা করা হয়, বাট উই হ্যাভ ফেসড ইন আদার এয়ারপোর্টস অলসো দ্য সিমিলার থিংস। তো অতএব যখন সে বাইরে যাচ্ছে তাকে ডলার, অন্যান্য এয়ারপোর্টগুলোতে সেই দেশের মুদ্রায়ও ক্রয় করা যায় এবং ডলার বা পাউন্ড স্টার্লিং বা ডলারও ক্রয় করা যায়। অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যে ডিউটি ফ্রি সবগুলো আছে, ডলারে পাউন্ডে যেগুলো ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে যেগুলি হবে সেগুলো হয়, কিন্তু লোকাল কারেন্সিতে এটা মানে অনেক এয়ারপোর্টে দিস নট। এটা গভর্নমেন্ট পলিসি, তো আমি বলতে পারবো না, তবে এটা আমি ফিল করি যে এটা নিশ্চয়ই
খুবই স্বাভাবিক একটা পলিসিগত ব্যাপার আছে গভর্নমেন্ট, এটা আমার ধারণা। আপনি আমি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মকবুল হোসেন সাহেবের কাছে জানতে চাইব, আপনি কি এই বিষয়ে বলবেন আমাদেরকে যে আসলে সরকার কি চাইলেই এখানে ফরেন কারেন্সিতে না নিয়ে বাংলাদেশি কারেন্সিতে কি নেয়ার কোনো সুযোগ রয়েছে কি, আসলে নীতিমালাটি কি? এই নীতিমালাটার ব্যাপারটা হলো যেটা বললেন রেজাউল ইকরাম সাহেব, যেটা স্বাভাবিকভাবেই যে একটা পলিসির বাইরে কোনো দেশে কোনো কিছু পরিচালিত হতে পারে না। তো এটা যে দেশে সংগঠিত হচ্ছে এর পিছনে কোনো মূল কারণ রয়েছে, কোনো পলিসি রয়েছে এবং সেটার বেসিস করছে। তো প্রথাগতভাবে যে সমস্ত বিভিন্ন এয়ারপোর্টে যেটা দেখা যাচ্ছে যে ওই এয়ারপোর্টের যে কারেন্সিটা আর কি, লোকাল কারেন্সি, অনেক এয়ারপোর্টই এটা কারেন্সিটা অ্যালাউ করে না। ওরে করতে হয় কি এক্সচেঞ্জ ওখান থেকে চেঞ্জ করে ডলারে কনভার্ট করে দেন ইউ টু কাম এন্ড বাই দ্য প্রোডাক্ট। তো এই জিনিসটা আছে। তো এটা এনিওয়ে যেহেতু এই জিনিসটা উনি উত্থাপন করেছে তত সুন্দরভাবে, তো বিষয়টা প্রথাগতভাবেই যে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট উইল লুক ইনটু ইট এন্ড উইল প্লেস ইনটু দ্য প্রপার ফোরাম। অসংখ্য ধন্যবাদ। আব্দুল কুদ্দুস স্যার, আপনি বলছিলেন যে আমাদের সড়ক ব্যবস্থার যাতায়াতের অনেক সময় যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে সমস্ত পর্যটকরা বাংলাদেশে ট্রাভেল করতে চায় তারা সাধারণত তথ্য স্বল্পতার কথা আমরা সবসময় শুনতে পাই, যে ঢাকা থেকে সুন্দরবনের দূরত্ব বা ঢাকা থেকে সিলেট যাবার সহজতর রাস্তাটি কি হতে পারে, বা একজন টুরিস্ট হয়তো মাধবকুণ্ড দেখতে যাবে, হ্যাঁ, তো উনি মাধবকুণ্ড যাওয়ার জন্য কোন গাড়িটি ব্যবহার করবেন, কত ঘন্টা লাগবে, সেক্ষেত্রে তার ভাড়া কত হতে পারে, কোন কোন ট্রাভেল এজেন্ট তাকে হেল্প করতে পারে, কোন হোটেলে উনি থাকবেন, এ ধরনের তথ্যের কোনো কুল কিনারা পাওয়া যায় না ইন্টারনেটে গেলে। এটির কারণটা কি? এই তথ্যগুলো আসলে ডাটা এন্ট্রি তো হয়তো আমাদের সড়কের রাস্তায় আমাদের যেমন একটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট আমাদের যে রাস্তাগুলো ডিস্টেন্স চার্ট আছে, আবার কিছু রাস্তা আছে হয়তো বেশি ইন্টেরিয়রে গেলে আমাদের রোডসের রাস্তা থেকে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের কিছু রাস্তা আছে, সেই দূরত্বটার ডাটা হয়তো আমাদের কাছে নাই। তো আমাদের যে রাস্তাগুলো আছে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট আমাদের একটা রোড চার্ট আছে, এখান থেকে কত, আর ভাড়াটা নির্ধারণ করে বিআরটিএ, কিছুটা বিআরটিসি বাস এবং পাবলিক সেক্টরে যে বাসগুলো চলে সে পাবলিক সেক্টরের ভাড়াটা। অতএব এই জিনিসগুলা মোটামুটি হয়তো কোনো ট্যুরিজম যে গাইড করবে তাকে সে তথ্যটা দিয়ে দিতে পারবে। আমি এই ব্যাপারে একটু সহায়তা করতে পারি। সেটা হলো, দেখুন, এটা কিন্তু গভর্নমেন্টের বেসিক দায়িত্ব নয় যে কিভাবে যাবে। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন এখন প্রাইভেট সেক্টরে বহু কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা মানে সেই যাত্রাকে সহজ করার জন্য ডাটাবেস তৈরি করে রাখে এবং তাদের ব্যবসায়িক কারণেই তারা ওই বাল্ক পারচেস করে, সে রুমস হোক, সে বাসের টিকিট হোক, এয়ার টিকিট হোক, এভাবে করছে। এটা সুখের কথা হচ্ছে যে ইয়াং জেনারেশন যারা আমাদের আছে ওদের মধ্যে কিন্তু অনেকে, কেউ হয়তো 2-3 বছরে, কেউ ইদানিং শুরু করেছে। আই এম শিওর যে কামিং ডেজে আপনারা সবই পাবেন। আমি আসবো আপনার কাছে, ফিরবেও। আরো একজন দর্শক নিশ্চয়ই আমাদের সাথে টেলিফোনে প্রশ্ন রাখতে চাইছেন। কে আছেন দর্শক টেলিফোনে? আপনার প্রশ্ন। হ্যালো, আমার নাম হচ্ছে রনি। কেমন আছেন সবাই? ভালো, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। ওনাদের সবাইকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। আপনারা নর্মালি ট্যুরিজমের উপরে প্রোগ্রাম করেন না, তো খুব ভালো লাগছে এবং অনুরোধ করবো এরকম প্রোগ্রাম করবেন, কারণ আমাদের দেশকে প্রমোট করার কিন্তু এই দেশের ছেলে মেয়েদের কাছে দিস ইজ দ্য ওনলি ওয়ে। এই টেলিভিশন দিয়ে আমাদের দেশ সম্পর্কে জানার বড় একটা হবে। তো আমি একটু প্রশ্ন করছি, আমি আসলে বাংলাদেশে ছিলাম যখন ট্যুরিজমের সাথে খুব জড়িত ছিলাম, লেখালেখি করেছি সবকিছু। এই এক্সপন্ডের এক ভদ্রলোক একটা করেছিলেন যে ডিউটি ফ্রি হবে বেসিক্যালি, ওটা হচ্ছে আসলে ডিউটি ফ্রি তো, আর ওটা হচ্ছে বন্ড, ওরা বন্ড আনে, আর ওটা হচ্ছে ওরা ওই প্রাইসটা ওই ফরেন কারেন্সিতে ওরা ফিক্স করে আর কি। এই জন্য ওরা ওই আমাদের যে টাকা ওই মুদ্রায় ওরা নিতে চায় না, আর ওইখান থেকে কিনতে গেলে পাসপোর্ট টাসপোর্ট সবকিছু এন্ডোর্স করতে হয়। আর এটা রেভিনিউ সিস্টেমের মধ্যে ওইটা অনেক ধরনের জটিলতা আছে। যদি বাংলাদেশের কারেন্সিতে এরা কিনে কোনো টুরিস্ট, তাহলে অনেক ধরনের প্রবলেম আছে। কোন দেশে নেয়, মোস্ট অফ দ্য ইউরোপ এবং আমেরিকা এবং ব্রিটেন এইসব কান্ট্রিতে যেহেতু ডলার পাউন্ড এগুলো আছে, তারা এইটা কিনতে পারে। কিন্তু আপনি যদি ব্যাংককে যান আপনি দেখবেন, তারপর আপনি যদি আরো কোনো কান্ট্রি শ্রীলঙ্কায় যান সেখানে দেখবেন ডলার এবং পাউন্ডেই কিনতে হবে। এটা অনেক ধরনের ওই ভদ্রলোক হয়তো একটু আপসেট হয়েছেন, কিন্তু ওইটা ইচ্ছা করলেই গভর্নমেন্ট পারবে না, এটা একটা ইন্টারন্যাশনাল রোলও আছে।
এবং আপনি ডিউটি ফ্রি পর্যটন ট্যুরিজম থেকে কিনতে গেলে আপনার পাসপোর্টটা মাস্ট এনডোর্স করতে হবে, এবং এটার কিন্তু একটা খুব স্ট্রং ইন্টারন্যাশনাল অডিট সিস্টেমও আছে। খালি একটাকে ব্লেম করলে হবে না গভর্নমেন্টকে, কতগুলা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোর উপরে আমরা বিদেশিরা যারাই জানি না কেন যে কান্ট্রিতে, সেই সিস্টেমকে আমরা অবশ্যই। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আগের কলার আপনার এই উত্তরের মাধ্যমে তিনি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা কোন সিস্টেম আছে, উই শুড রেসপেক্ট দ্য সিস্টেম। আমার প্রশ্ন হচ্ছে যে ট্যুরিজম ওনারা আসছেন খুব ভালো, ওনারা যদি এখানে কিছু কিছু প্যাকেজ, ভালো ভালো প্যাকেজ, লাইক কক্সবাজার খুব সুন্দর, অনেক ভালো, আমাদের দেশে এখন ওয়েবসাইটও আছে, ওনারা যদি ওয়েবসাইট লিঙ্ক গুলার কথা এই দেশের জনগণকে যদি একটু জানান, অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে কিন্তু। এবং আপনি আইফোনে গেলে দেখবেন, আইফোন আপেল স্টোরে আমাদের অনেক ভালো ভালো অনেক আমরা আসবো। আমরা এর আগে আলোচনা করছিলাম, আমরা প্রযুক্তি নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা প্যানেলিস্টদেরকেও বলছি আমরা খুব সুন্দর প্রশ্ন পেয়েছি এবং আরেকজন কলারের মাধ্যমে সেই উত্তরও পেয়েছি। সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনায় আপনাদের সাথে অংশ নিব। ধন্যবাদ। ঠিক আছে, এটা আমি এই কোশ্চেন পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রিন স্ট্রিট ফিশ বাজারে আগামী 13ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত বিশাল সেল। এখানে বাংলাদেশি ছোট বড় মাছের ব্লক, আইর, বোয়াল, রুই, কাতলা মাছ ও ফ্রোজেন শাকসবজি সহ অন্যান্য পণ্যের উপর থাকছে বিশাল ছাড়। রমজানে ফ্রেশ খেতে চান? গ্রিন স্ট্রিট ফিশ বাজারে যান। গ্রিন স্ট্রিট ফিশ বাজার, 56A গ্রিন স্ট্রিট, লন্ডন E78BZ। Welcome to British Asian Catering, the hallmark for event management and catering excellence. We cater for all occasions, including weddings, parties, conferences, or any special events. We specialise in authentic traditional dishes, elegant venues, wedding stages, luxury cars to make your day exceptional. Call us today on 020-8500 0261 or visit our website at britishasiancatering.co.uk. প্রবাসী পল্লীর শাহ আমানত নগরীতে ৮ কাঠা জমি ১০ লক্ষ টাকায় কিনে আপনিও হতে পারেন একজন গর্বিত মালিক। এককালীন মূল্য পরিশোধে ৫ কাঠা জমি প্রতি কাঠা মাত্র ১,২৫,০০০ টাকায়। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুব্যবস্থা। প্রবাসী পল্লীর শাহ আমানত নগরী প্রবাসী পল্লী গ্রুপের একটি প্রকল্প। Impress Media brings you the free hot offer of the year. Get 250 business cards free with every takeaway menu order. Hurry, offer valid for limited period only. Terms and conditions apply. Impress Media. We design your menus to stand out. تبلوا بالقليل من القليل، تبلوا بالقليل من القليل، وهيا الزاد للسفر الطويل، وهيا الزاد للسفر الطويل. تبلوا بالقليل من القليل، تبلوا بالقليل من القليل، وهيا الزاد للسفر. Jamia Al-Quram is one of the leading Muslim boarding schools in the UK, providing quality education to British Muslims since 1985. Jamia Al-Quram is affiliated and recognised by Al Azhar in Cairo, Egypt, achieved first position in GCSE league table 6 times since 1998, a centre of spiritual and educational excellence. Admission into years 7, 8 and 9 is currently open. Telephone 01777 706 441 or email info@alquram.org. কুশিয়ারা সংবাদে সবাইকে আমন্ত্রণ। এখন ইউকের যে কোনো শহর থেকে টেলিফোনে বাংলাদেশ বিমানের অ্যাপ্রুভড এজেন্ট কুশিয়ারা বিমান সহ যে কোনো এয়ারলাইন্সের টিকিটের নিশ্চয়তা দিচ্ছে। মানি ট্রান্সফারের সার্ভিসের মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশ, ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ড্রাফট কিংবা ইন্টারন্যাশনাল টিটির মাধ্যমে দেশে টাকা পাঠান নিশ্চিন্তে। আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পার্সেল করতে রয়েছে কোরিয়ার সার্ভিস। ব্যাংক ডিপোজিট, অনলাইন কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কুশিয়ারের সেবা নিন। Kushiyar, 313-319 Commercial Road, London, E1 2PS. Phone 020-7790-1234. Experience the joy of giving this Ramadan. A fast and affordable money transfer with MoneyGram will bring you closer to the ones you love. MoneyGram, bringing you closer.
O mankind, read Al-Quran, the Last Testament, to get your free pack containing the meaning of the glorious Quran and 10 free publications. Please contact IDCI on 0121 327 2277 or visit www.idci.co.uk. Also available as a free MP3 CD of the complete Quran recitation. Support Dawah in Britain. Please donate generously. IDCI, committed to conveying the message of Islam to every home in the UK. Inshallah. হোয়াইট চ্যাপেলের ইউকে ফিশ অ্যান্ড মিট বাজারে চলছে স্পেশাল অফার। মাত্র 499 এ পাচ্ছেন 2 ব্লক আইড়, বোয়াল, রুই, তেলাপিয়া, পাবদা, ট্যাংরা, কই সহ আরো অনেক মাছের ব্লক। এছাড়াও স্পেশাল অফারে পাচ্ছেন হোল মৃগেল 2টা 999, 2টা রুই 999, 2টা পাঙ্গাস 549, 2টা বোয়াল 1549 এবং 2টা আইড় 2049 এ। আর হোল শিপ মাত্র £3.49 পার কেজি। এবং পরোটায় বাই টু গেট টু ফ্রি। ইউকে ফিশ এন্ড মিট বাজার, 251 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা জানেন কি অনুষ্ঠানে? আপনি কি জানেন এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছি ট্যুরিজম ইন বাংলাদেশ নিয়ে। বিরতির আগে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যারা আমাদের সাথে বিরতির পর যোগ দিয়েছেন তাদের জন্য বলছি বাংলাদেশের পর্যটন শিল্পে সম্ভাবনা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে বিরতির আগের অতিথিরাই যথারীতি রয়েছেন। আমি আবারও আমার অতিথিদের পরিচয় আপনাদেরকে করিয়ে দেব। আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আমার ডান দিকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AHM মকবুল হোসেন, যিনি বেঙ্গল ভ্যাকেশন ক্লাবের এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্ব পালন করছেন। রয়েছেন যথারীতি আব্দুল কুদ্দুস, যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ট্যুরিজম আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের। সেই সাথে তিনি অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাদিকে আমার সাথে রয়েছেন টিভি ব্যক্তিত্ব, পরিচিত মুখ, আপনারা দেখে থাকবেন, রেজাউল একরাম, যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট। আমার বাদিকে অপর অতিথি রয়েছেন মোসাদ্দিক আহসান, যিনি প্রধান নির্বাহী দায়িত্ব পালন করছেন ক্রিস্টাল ট্যুর অ্যান্ড ট্রাভেল। দর্শক, আপনারা বিরতির আগে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন প্রযুক্তিগত উন্নয়ন আসলে কতটুকু সাধিত হয়েছে। তো আমি জনাব মকবুল হোসেন সাহেবের কাছে জানতে চাইবো, আমরা আসলে প্রতিবন্ধকতাটি কোথায়, প্রযুক্তিগত উন্নয়ন করতে পারছি না কেন? রাইট, এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছে যে প্রযুক্তিগত বিষয়ের উন্নয়নের যে কর্মকাণ্ড বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, সেখানে আমরা প্রযুক্তিগত দিক থেকে কতটুকু পিছিয়ে পড়েছি কিংবা সমপর্যায়ে আসতে আমাদের কর্ম প্রচেষ্টা অব্যাহত আছে কিনা। তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, প্রযুক্তিগত দিক থেকে আমরা অত্যন্ত সচেষ্ট এবং আমি বলতে পারি আমরা বর্তমানে যে বেঙ্গল ভ্যাকেশন ক্লাবের আন্ডারে যে হোটেলটা হচ্ছে সিপোর্ট বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, যেটা 24 কিলোমিটার দূরে কক্সবাজার থেকে ইনানি বিচে, অত্যন্ত সুন্দর জায়গা। তো এটাতে আমরা ওই সিস্টেমটা নিয়ে এসেছি এখন থেকেই। মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে যে কাজ করেছি, কারণ আমরা দুটো সিস্টেমে কাজ করছি। একটা হলো ইন্টারন্যাশনাল ইন্টারভ্যাল, একটা ILG গ্রুপের একটা প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল লেজার গ্রুপের, তাদের মাধ্যমে আমরা টাইম শেয়ার কনসেপ্টটা ফ্লোট করেছি। তো ওই প্রযুক্তিগত ইয়ের মাধ্যমেই কিন্তু যাচ্ছে। আয়ার যে প্রযুক্তিগত ইয়েটা আছে সেটাকে সমন্বয় করে আমরা ওয়েব পেজের মাধ্যমেই এই সমস্ত কোঅর্ডিনেট করতেছি। অল ওভার দ্য ওয়ার্ল্ড উই আর কালেক্টিং দ্য মেম্বার, সো দ্যাট তারা এটা অনলাইনে কি আপনাদের তথ্য পাওয়া যাবে? অনলাইনে আমরা সব তথ্য দিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েব পেজে গেলে এখান থেকে মেম্বার হওয়া যাবে। এখন আমরা হোটেল অপারেশন যাই নাই। যদি আপনার রিসোর্টে যেতে চাই অথবা কোনো টুরিস্ট যদি এখানে আপনার রিসোর্টে যেতে চায়, উনি কি অনলাইনে গিয়ে বুকিং করতে পারবেন? এবং কত টাকা খরচ হবে? এক্স্যাক্টলি, এভরিথিং উইল বি देयर। তার অনলাইন বুকিং, তার অ্যামাউন্ট, টেনিউর, if you want to change the destination from one district to another one, as we have got a chain one,
যে কক্সবাজার থেকে বান্দরবানে যেতে চাচ্ছে, এখানে কতদিন অল উইল বি ডান, হি ইজ সিটিং ইন লন্ডন বাট ইজ গেটিং দ্য এভরি রেসপন্ড। আপনি স্পার কথা বলেছেন, আধুনিক প্রযুক্তির সমস্ত স্পা বা সনা এই সমস্ত কিছু ওখানে থাকবে অবভিয়াসলি। এখানে আমরা বলেছি যে